সফরের পরে কতটুকু অগ্রগতি, সেই চীন সফর নিয়েও অনেকে অনেক ধরনের আলোচনা করছেন। আপনার কাছেও সেটা কি কতটা সফল বলে মনে হয়েছে? এগুলো যদিও শোনেন, বলা এখন হচ্ছে যে আমরা অনেক উচ্চে পৌঁছে গেছি, আসলে উচ্চে কতটা শোনেন, উচ্চে এগুলো হচ্ছে কি জানেন, শোনেন, এগুলো হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে আজকাল আগেও এগুলো ট্যুর হয়েছে, সবাই গেছে। এগুলো হচ্ছে হাইপ তৈরি করা, হয়তো কেউ আছে সরকারকে তেল মারা, কেউ আছে সরকারকে নিন্দা জানানো। পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের সরকারের বাণিজ্য মন্ত্রী হিসাবে প্রথম চায়না গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1955 সালে, এবং চায়নার সঙ্গে সম্পর্কে আমাদের এই অঞ্চলের যাত্রা শুরু বঙ্গবন্ধুর হাত ধরে। তারপরে মৌলানা ভাসানী চীনে গেছেন, তারপরে চায়নারা এখানে বামপন্থী আন্দোলনে চাইনিজ কমিউনিস্ট পার্টি হেল্প করেছে। সারোয়ার ভাইও তো অনেক বিষয় মাস্টার্স করতে পারেন, তার প্রতি আমি সম্মান রেখে বলছি। কিন্তু আমি যেরকম বলবো না যে সারোয়ার ভাইয়ের চেয়ে আমি ভালো লয়ার, হাজার লয়ার হয়েও, সেরকম সারোয়ার ভাইয়েরও বলা শোভন না যে আমি খালি ল পড়ছি দেখে আন্তর্জাতিক রাজনীতি বুঝি না। হয়তো আমি কম বুঝি, অনেক কম বুঝি। আমি যেটা বলেছি, বঙ্গবন্ধু ওয়াইসি সফরে গিয়েছিল, তার আগেই পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, এবং সেই কন্ডিশনে বঙ্গবন্ধু ওয়াইসিতে গিয়েছিল। যখনই কোনো কেউ মনে করবে যে আমি সব জেনে গেছি, তখনই তার জ্ঞান বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমার নীতি। তো আমি বলছি, আমরা বঙ্গবন্ধুর সময়তেই পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিককরণের চেষ্টা হয়েছে, এবং বঙ্গবন্ধু বেঁচে থাকতেই পাকিস্তান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। এবং ওয়াইসিতে বঙ্গবন্ধু গিয়েছিল দূরদর্শী চিন্তা থেকে, যাতে মধ্যপ্রাচ্যে আমাদের এই যে জনসংখ্যার, এই যে আপনার মানব সম্পদের ব্যবহার হয়। আমি কারো প্রতি অ্যালার্জিক হয়ে বলছি না। আমি সেই স্কুলের ছাত্র না যে স্কুল মনে করি যে বঙ্গবন্ধুর সরকার এবং শেখ হাসিনার সরকার খালি ক্ষতি করেছে, আর লাভ করেছে জিয়াউর রহমানের সরকার আর ইউনূসের সরকার। আর বেগম জিয়ার সরকার, তারেক জিয়ার সরকারও কোনো লাভ করেনি। তারেক জিয়ার সরকার তো এসছে 4 মাস। প্রত্যেক সরকারেরই ভালো খারাপ থাকে, কারো খারাপ বেশি হলে সে জনগণ যারা নিন্দিত হয়, ভোটের মাধ্যমে হেরে যাওয়ার কথা। কিন্তু আমাদের এখানে ট্র্যাজেডি হচ্ছে যে যখন ক্ষমতায় গিয়েছে, আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি ইতিহাসটা পড়েন, যে যখনই ক্ষমতায় গেছে, কেউ রুডলি, কেউ নেকেটলি, কেউ পোলাইটলি ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। আজকে যেরকম শেখ হাসিনার আপনার দীর্ঘ 15 বছর, তার মধ্যে ধরেন আপনি যদি গ্রামারে ফলো করেন, শেখ হাসিনা 8-এর নির্বাচনে ক্ষমতায় এসে, এবং তখন ভোটে বিএনপিও ছিল, জামাত ছিল। 14 সালে শেখ হাসিনা একটা পলিসি করেছিল, সুপ্রিম কোর্টকে ইউজ করে কেয়ারটেকার সরকার তুলে দিয়েছিল, বিএনপি নির্বাচনে যায়নি, বিএনপি জামাত। ফলে একতরফা নির্বাচনে দোষের কিছু না যদি কেউ না আসে। আওয়ামী লীগ যেটা সবচেয়ে বড় ভুল করেছে, যে কারণে তারা মাসুলও দিচ্ছে, 18তে বিএনপি ব্রিলিয়ান্টের পরিচয় দিয়েছিল। তারা এত কিছুর পরও তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে মিটিং করে 18 নির্বাচনে গিয়েছিল। শেখ হাসিনা বলেছিল আমি বঙ্গবন্ধু মেয়ে, বঙ্গবন্ধুর কন্যা, আমাকে বিশ্বাস করেন। বিএনপি ওই রাজনীতিটা চমৎকার করেছিল। তদানীন্তন বিএনপি এবং ডক্টর কামাল হোসেন নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট বোধহয় নাম হয়েছিল, তারা নির্বাচনে গিয়ে প্রমাণ করে দিল। সেটা তো ভুল ছিল, 18 এবং 24 ভুল না, অপরাধ ছিল জাতির সঙ্গে। আবার এটাও ঠিক, এটাও আপনারা কখনো বলেন না। আমি আপনাকে প্রশ্ন করি হাসিনা আক্তার, বাংলাদেশ জন্মের পর থেকে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে সংবিধান মেনে? কোনবার বলেন, বলেন কোনবার? একবারই বাংলাদেশে রক্তপাত ছাড়া, কোনো আন্দোলন ছাড়া ভদ্রভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। 2001-এর 15ই জুলাই তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গিয়ে দেশ নেত্রী, আপসী নেত্রী, বারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে, অন্যান্য দলের উপস্থিতিতে ক্ষমতা হস্তান্তর করেছিল। বরং ওই তত্ত্বাবধায়ক সরকার, কুলাঙ্গার ডক্টর বিচারপতি লতিফুর রহমান, তারপরে আপনার বিতর্কিত সৈয়দ ইশতিয়াক, বিতর্কিত সৈয়দ মঞ্জুর এলাহিরা, ওই সময় আওয়ামী লীগের প্রতি ওই 2001-এর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের নির্বাচনে চরম পক্ষপাতিত্ব দেখিয়েছে। আমাদের জাতির দুর্ভাগ্য, আমাদের রাজনীতিবিদরাও আমাদের মানুষের ভাগ্য নিয়ে খেলে, বড় দলগুলো, আমাদের সো-কল বুদ্ধিজীবীরা। আর এই বুদ্ধিজীবীরা যে কত বড় দুর্নীতিবাজ, কত বড় দেশদ্রোহী,
কত বড় দেশের শত্রু তার প্রমাণ দিয়েছে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল সহ তার গ্যাং। এইখান থেকে এখন আমার অনুরোধ, জনাব তারেক রহমান অত্যন্ত শান্তভাবে, কোনো আবেগে উত্থিত না হয়ে, পার্লামেন্টে আপনি দেখবেন খুব কম কথা বলে, ইটস এ গুড সাইন। ভারতের যে সফল কয়েকজন গুড প্রধানমন্ত্রী, সাইন ব্যাড সাইন দুইটাই হতে পারে, কম না কথা সেটা বলা। আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে আমি বলিনি, আমার মত আমি বলিনি। ভারতের একজন প্রধানমন্ত্রী ছিল, তার আমলে সবচেয়ে বেশি অর্থনীতির উন্নতি হয়েছে দুইবার, মনমোহন সিং। ওইখানে অফিসিয়ালি সংসদ নেতা ছিল প্রণব মুখার্জি। কাজেই আমি মনে করি বিএনপির আরেকটা জিনিস করা উচিত, পার্লামেন্টে একজন সংসদ জাতীয় উপনেতা তৈরি করা দরকার। এবং তারেক জিয়ার প্রতি আমাদের প্রত্যাশা যে আপনার ধৈর্যের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। কিন্তু একটা বিষয় আমি সারোয়ার ভাইয়ের সঙ্গে একদম একমত, আমি সেদিনও অনেক টকশোয়ে বলেছি, গতকালও বলেছি, বিএনপি তারেক জিয়া সরকারের যদি আপনি দুর্বলতা বলেন বা আমরা সমালোচনা বলি, তাহলে হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা। 3.5 মাস হয়ে গেল সরকারের, দুর্নীতি দমন কমিশনের মতো একটা শক্তিশালী কমিশন দরকার, সেটার এখনো করেনি। সারোয়ার ভাই আইনজীবী, ওনারা প্রতিনিয়ত সমস্যা ফেস করছে এবং দেশের দুর্নীতির ইনকোয়ারি বন্ধ হয়ে আছে। মানবাধিকার কমিশন চালু নাই। এখন শুনতে পাচ্ছি, আমি শেষ করে দেই, এখন শুনতে পাচ্ছি বিচারপতি নিয়োগ হবে। বর্তমান আমাদের সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের যে অবস্থা, তাতে আপিল বিভাগে অনতিবিলম্বে 6 জন বিচারপতি দরকার, হাইকোর্টও বেশ কয়েকজন বিচারপতি দরকার। কিন্তু প্রশ্ন উঠবে, বিচারপতি নিয়োগের আইন কোথায়? কেয়ারটেকার মানে ইউনূসরা একটা আইন করেছিল, কিছুটা ভালো কিছুটা খারাপ। বিএনপি এজ এ হোল আইনটা বাতিল করে দিল, অর্ডিন্যান্সটা। তো বাতিল করে দিয়ে আইন তো তৈরি করবে, এবং এইটা আইনজীবীদের, সারোয়ার ভাই আমাদের সঙ্গে আছে, আইনজীবীদের যে দীর্ঘ আন্দোলন, এইটা যে কোনো তরুণ আইনজীবী একটা আইন বানাতে পারে একদিনের সিটিং এ বসে। সেখানে বর্তমান আইনমন্ত্রীও একজন অভিজ্ঞ, অন্যান্য এমপিরাও রয়েছে। বিএনপি যদি আমি একটা ভবিষ্যৎবাণী করে যাই, বিএনপি যদি বিচারপতি নিয়োগের আইন না বানিয়ে বিচারপতি নিয়োগ দেয়, তাহলে ভালো দিলেও সেই নিয়োগ বিতর্কের মধ্যে পড়বে। আমার কথা, আওয়ামী লীগের এই অবস্থা দেখে বিএনপি অতীত থেকে শিক্ষা নেবে? বিএনপি কি ন্যায় বিচার করবে না প্রতিশোধের বিচার করবে? বিএনপি কি ভারত পাকিস্তানের দুই বাইনারির মধ্যে পড়বে, নাকি বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্র নীতিতে? সারোয়ার ভাই যেরকম আমার সম্পর্কে বলেছে, পাকিস্তানের কথা শুনলেই আমার রাগ ধরে, হ্যাঁ আমার রাগ লাগে, ন্যায্য রাগ, এটা আমার না, বাংলাদেশের বহু মানুষের। কিন্তু ভারতের কথা বললেও আমার রাগ লাগে, ভারত যেখানে যেখানে আমাকে ডিস্টার্ব করে। সেদিন আমি একটা টকশোতে ধমকিয়েছি ভারতের এক প্রখ্যাত সাংবাদিক, সে সারোয়ার ভাইয়ের মতোই বাংলাদেশকে বলেছে যে কি বখাটে প্রতিবেশী, সারোয়ার ভাই যেরকম বলেছে ন্যাস্টি প্রতিবেশী। আমি এই সুইপিং কমেন্ট গুলো করি না। আমার বক্তব্য, আমাদের সকল দেশের সঙ্গে আমার স্বার্থকে ঊর্ধ্বে রেখে, আমার স্বার্থকে বজায় রেখে সম্মান করতে হবে। হ্যাঁ, সারোয়ার ভাই যুক্তির সঙ্গে, সারোয়ার ভাই এই আর্গুমেন্ট আমরা বৈঠক করতে পারি যে আমরা যদি আমেরিকার সঙ্গে চুক্তি করি আমার দেশের লাভ হয়, ভালো, সেই জন্য। কিন্তু যে চুক্তি করেছে, এইটা ফজলুর রহমানই বলেছে, বিএনপির এমপি, যেটা হচ্ছে মীর জাফর আর রবার্ট ক্লাইভের চুক্তি, এবং বিএনপি পন্থী বহু বুদ্ধিজীবীও বিভিন্ন পত্রিকাও লিখেছে। জনাব তারেক রহমান নিশ্চয়ই এগুলো শুনছেন। উচিত হবে, যেটা সারোয়ার ভাইও বলেছে, চুক্তি রিভিউ করা। রিভিউ করলে লজ্জার কিছু নাই। আমরা কারো কাছেই মাথা নত করব না, না ভারতের কাছে, না পাকিস্তানের কাছে, না চায়নার কাছে, না মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। ওনারা যে বলে সবার আগে বাংলাদেশ, আমরা সেটা দেখতে চাই। আর গণতন্ত্র বিকশিত, আমাদের এখানে মুশকিল কি সারোয়ার ভাই মনে থাকবে, 91-তে বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়ে বললো দেশে গণতন্ত্র এসে গেছে, আর কোনো সমস্যা নাই, তোমরা সব কথা বন্ধ করো। শেখ হাসিনা 96-তে এসে বললো গণতন্ত্র এসে গেছে। যে যখন যেতে মনে করে গণতন্ত্র এসে গেছে। ডক্টর ইউনূসও বলেছে, ডক্টর ইউনূসও গণতন্ত্রের কথা বলেছে, পরে তো আমরা মত দেখলাম। আপনি নির্বাচিত সরকারের তো সমালোচনা, নিন্দা আমরা প্রতিনিয়ত করছি, কিন্তু যে কুকর্ম ডক্টর ইউনূস করেছে, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার, সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে গ্রেপ্তার, এখনো জেল খাটছে ডক্টর কলিমুল্লাহ সাহেব। তো শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ছিল আমাদের সঙ্গে, আমাদের কোর্টও বহু প্রোগ্রামে নিয়ে এসছে, জুলাইতেও ছিল। হ্যাঁ, সেই ইউনূসের সমালোচনা করতে দেখে তাকে অ্যারেস্ট করলো। কাজেই বরং ডক্টর ইউনূসের সরকার, বা আমি একটা বলে যাই, আপনি 5 বছর পর মিলাই দেখবেন, ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের মানুষের স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে,
ঘুরে ফিরে দুটি দলকে ঘিরেই বাংলাদেশের রাজনীতি, একটি তো আওয়ামী লীগ, একটি বিএনপি। তখন শুনেন, আপনি পছন্দ করেন না করেন, এই দুই দলের রাজনীতির বাইরে যে তৃতীয় শক্তি গড়ার দরকার, যেটা আমি অনেক সময় ছোট মানুষেও প্রত্যাশা করেছি, চেষ্টা করেছি, আমরা পারছি না। এবং তৃতীয় শক্তির অঙ্কুরে, মানে বলেন নিট ইনটু বার্ড, অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছে ইনুজ সাহেব এবং তার গ্যাং, যেটা জাতিকে সাফার হতে হবে। সুতরাং এখন প্রত্যেককে রাজনীতি করার সুযোগ দিতে হবে, নিষিদ্ধ করে কোনো রাজনীতি বন্ধ করা যায় না। গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে, শোনেন, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে নিয়ে আসবে, মানে আওয়ামী লীগকে? আরে না না না, কি আছে, কি মুশকিল? আওয়ামী লীগ তো আছেই বাংলাদেশ, কি মুশকিল? আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে মানে স্বাধীনভাবে? এটা বিএনপির ব্যাপার, বিএনপি দেবে কি দেবে না বিএনপি জানে, আমার কি দরকার? আমি কি আওয়ামী লীগ করি? কিন্তু আপনারা এগুলো শব্দ বলেন কেন? আওয়ামী লীগ আসতে, আওয়ামী লীগ তো আছেই দেশে, বিএনপি জামাত আওয়ামী লীগের। উনি তো নেই, উনি তো বলতেছে উনি আসবে। আরে আরে সেইটা ওনার ব্যাপার, উনি ঠিক করবে। বিএনপি ভোটে আওয়ামী লীগ, বিএনপি জামাত ভোটে আওয়ামী লীগের ভোট নেয়নি। আমাকে একটা উদাহরণ দেন তো। আপনার এখানে তো ভোট নিয়েছে। না না, আপনার এখানে তো বহু, আপনার এখানে তো বহু এমপি আসে বা এমপি প্রার্থীরা আসে, জিজ্ঞেস করেন তো কোন এলাকায় গিয়ে বলছে এই তোমরা যারা আওয়ামী লীগ করো আমাকে ভোট দিবা না, বরং ওইখানে গিয়ে বলেছে তোমার অফিস খুলে দেব। কারণ কি? আপনি মানেন আর না মানেন, এটা আমাদের সবার ব্যর্থতাও হতে পারে। তৃতীয় শক্তি গড়ে ওঠেনি এখন পর্যন্ত। ৭৫% ভোট আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভাগ হয়, বাকিরা বাইরের। আপনি যে জামাতের আসন দেখছেন, এটা ফুলে ফাঁপা আসন। আপনি আগামী পরশুদিন ভোট দেন, আমি চ্যালেঞ্জ দিলাম, শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ভোট করবে। বিএনপি আওয়ামী লীগের মধ্যে আমি বলে জামাত বলতেছে জামাত দিতেই আসতো। আরে সেটা জামাতের কথা, আমার কথা বলতে দেন। আপনি জামাতকে এত টানছেন কেন? একটা আমি বলছি না, তারা বলছে। বলুক, ধর্মান্ধ একটা মৌলবাদী একটা নারী বিদ্বেষী দলকে এত টানছেন কেন? আপনার, আমি বলছি না, তারা বলছে, আমি তাদের বলে বলছি। আমি বলছি আগামী এক সপ্তাহের মধ্যে ভোট হবে। আওয়ামী লীগের শেখ হাসিনা সহ যারা দূরে আছে কেউ আসবে না। নৌকা, ধানের শীষ, বিভিন্ন মার্কার ভোট হবে। ফার্স্ট সেকেন্ড কে হবে আমি বলতে পারবো না, তবে ফার্স্ট সেকেন্ড হবে বিএনপি আওয়ামী লীগের মধ্যে, আর বাকিরা হবে অনেক দূরে গিয়ে থার্ড ফোর্থ। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আমি বাংলাদেশের 64 জেলায় আমার যোগাযোগ আছে, থানায় থানায় আমার যোগাযোগ আছে। কাজেই জামাতের অবশ্যই বেড়েছে কিছু। হ্যাঁ হ্যাঁ, ওই আপনাদের দৃষ্টিতে মনে হয় ওইটা আপনি জামাতের উত্থানই দেখেননি। জামাত সবচেয়ে ভালো বেড়েছে আওয়ামী লীগের দুর্বলতার সুযোগে গত 15 বছরে। সেটা আগেও তারা ছিল, বরং তখন অনেকে বোঝেনি জামাত কোথায়। যাক, সেই তর্ক আমি করবো না। ভোট যখন 5 বছর পর তো ভোট হবে, তখন ভোটে আপনি বুঝবেন কে কোথায় বেড়েছে। শেষ কথা হচ্ছে, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত কিছু ব্যাপারে। বিচারপতি নিয়োগের আইন বানাতে হবে, দুদকের কমিশন গঠন করতে হবে, আপনার কি নাম, মানবাধিকার কমিশন গঠন করতে হবে, আর ওয়াদা করতে হবে 5 বছর পর আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। আর সপ্তাহে একদিন মনে রাখবে, আধা ঘন্টা প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরা দল, যে আওয়ামী লীগ কেন ক্ষমতায় থাকতে পারেনি, তাহলেই বিএনপি সফল হবে, আর কিচ্ছু লাগবে না।